আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ড টি শিরোনাম। আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে প্রসিকিউশনে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে ঢাকার চাংখারপুলে 6 জনকে হত্যায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনা তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে গুলি করার নির্দেশ কিভাবে দিয়েছিলেন। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, খুব শিগগিরই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আমরা জুলাই আগস্টের 5 তারিখে, বিশেষ করে 5ই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় 6 জন ব্যক্তিকে, আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের, বিশেষ করে একটি অংশের যে 6 জন শহীদ, সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে। গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে। সেই রিপোর্টে 8 জনকে আমরা আসামি হিসাবে পেয়েছি। প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গত রাতে রাজধানীর মহাখালীর ওয়্যারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার 3 জন হলেন মোহাম্মদ আল কামাল শেখ ওরফে কামাল, আলভি হোসেন জুনায়েদ ও আলামিন সানি। পুলিশ বলছে, গ্রেফতার 3 জনই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজেও তাদের উপস্থিতি দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। তড়িঘড়ি নির্বাচন করতে গেলে তা সুষ্ঠু করা সম্ভব নয়। প্রয়োজনীয় সংস্কার ও পতিত ফ্যাসিস্টের বিচারের পর নির্বাচনের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে এমন দাবি করেন দলটির মহাসচিব জালাল উদ্দিন আহমেদ। জানান, সংবিধানে বহুত্ববাদ, দেশকে 4টি প্রদেশে ভাগ করার বিরোধিতা করেছেন তারা। এছাড়া আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল চায় দলটি। সংস্কার কমিশনের 166টি সুপারিশের মধ্যে 147টিতে একমত, দ্বিমত 15টিতে আর আংশিক একমত 4টি প্রস্তাবে। আলোচনার শুরুতে ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হল ফ্যাসিবাদী শাসন যাতে আর দেশে ফিরে না আসে। সংবিধানের যে মূল নীতি, ওখানে একটা শব্দ আসছে, বহুত্ববাদ একটা শব্দ ওনারা আনেছেন। আমরা এই বহুত্ববাদের বিরোধিতা করেছি, কারণ বহুত্ববাদ এই শব্দটা একাত্মবাদের বিপরীত শব্দ বা প্রতিশব্দ। এই সংস্কার কমিশনগুলোর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে বাংলাদেশে পুনরায় কোনো অবস্থাতেই একটি ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠিত হতে না পারে। পাশাপাশি যেন জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, জনগণ যেন বুঝতে পারেন যে তাদের যে অধিকার সেটা সুরক্ষিত আছে। উচ্চশিক্ষা সহ 8 দফা দাবি আদায়ে এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। রাজধানীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সকাল থেকে কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা শেষ করার পর উচ্চশিক্ষার কোনো সুযোগ নেই তাদের, তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল ক্লাস, পরীক্ষা বর্জন সহ কৃষি কার্যক্রম বন্ধ থাকবে। তাদের দাবি মেনে নিয়ে অনতিবিলম্বে প্রজ্ঞাপনের আহ্বান জানান শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশে ব্লকেট কর্মসূচি করার হুঁশিয়ারি দেন কৃষি ডিপ্লোমার শিক্ষার্থীরা। এ বিষয়ে আরো জানাতে খামারবাড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মির্জা রাকিব। রাকিব, ব্লকেট কর্মসূচির সর্বশেষ তথ্য আমাদের জানাবেন।
রাব্বি, এই মুহূর্তে কিন্তু নামাজের বিরতি চলছে, সেজন্য আন্দোলনটা কিছুটা ঢিলেঢালা এবং আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু সকাল 8টা থেকে তাদের যে 8 দফা দাবি, সে 8 দফা দাবি আদায়ে কিন্তু এই খামারবাড়িতে কিন্তু ব্লকেট এগ্রি ব্লকেট কর্মসূচি পালন করছে। আপনারা এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা তাদের যে 8 দফা দাবি রয়েছে, সেই 8 দফা দাবি আদায়ে কিন্তু গত যে 6 এপ্রিল থেকে আন্দোলনটা শুরু হয় এবং 12 দিনের বিরতি ছিল আন্দোলনে এবং ক্লাস পরীক্ষা তারা বর্জন করেছিল। পরবর্তীতে 13ই এপ্রিল কিন্তু প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করে, সেখান থেকেও তাদের এই 8 দফা দাবির যেই সম্বলিত স্মারকলিপি সেটি নিয়ে তারা সচিবালয় যায় এবং সেখানে গিয়ে যখন তারা কোনো কিছুর একটি সুরাহা পায় না, অর্থাৎ তাদের যে দাবি দেওয়ার কোনো নিশ্চয়তা পায় না, ঠিক তখনই কিন্তু তারা 20 এপ্রিল আরও একটি কর্মসূচি দেয়, সেখানে শহীদ মিনারে তারা অবস্থান করে। পরবর্তীতে কিন্তু আজকে এই এগ্রি ব্লকেট কর্মসূচি দিয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে যে তাদের প্রধানতম যে দাবি, যে উচ্চশিক্ষা অর্থাৎ কৃষি ডিপ্লোমার যেই 4 বছর পাশ করার পরে যে বিশ্ববিদ্যালয় পড়াশোনার যে সুযোগ, সেটি থেকে তারা বঞ্চিত হচ্ছেন। তাদের এই প্রধান দাবিকে সামনে রেখে কিন্তু তারা বাকি 7 দফা দাবি উত্থাপন করছেন সরকারের উচ্চ মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো এই ছিল রাজধানীর খামারবাড়ি থেকে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ। রাকিব, আপনাকে ধন্যবাদ। রাজধানীর খামারবাড়ি থেকে শিক্ষার্থীদের ব্লকেট কর্মসূচির খবর জানাচ্ছিলেন মির্জা রাকিব। আর্তনা শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি দেশটির আমিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি, যেখানে গুরুত্ব পাবে ভিসা ও জ্বালানি খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়টি। দোহায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা ইস্যুতে আলোচনা করবে দুই দেশ। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। কাতারের দোহায় মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আর্তনা সম্মেলন। কাতার ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠিত নীতি গবেষণা প্রতিষ্ঠান আর্তনা সেন্টার ফর সাস্টেনেবল ফিউচার। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তৃতা করবেন শান্তিতে নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে বৈঠকে কথা রয়েছে ডক্টর ইউনূসের, যেখানে গুরুত্ব পাবে ভিসা উন্মুক্ত ও জ্বালানিতে সহযোগিতা বৃদ্ধি। কাতারের সাথে আমাদের দীর্ঘমেয়াদী 2টি এলএনজি চুক্তি আছে। একটি চুক্তির মাধ্যমে আমরা গ্যাস পাচ্ছি এবং আরেকটি চুক্তির আগামী বছরের জানুয়ারি থেকে পাবো। তো আমরা হয়তো অনুরোধ করবো যে সেটাকে একটু আগানো যায় কিনা এবং যদি আমাদের আরো বেশি গ্যাস লাগে সেটাকে দেওয়া সম্ভব হবে কিনা সেটা হয়তো আমরা রিকোয়েস্ট করতে পারি। ট্যুরিস্ট ভিসা যেটা নাকি হয়তো এখন হয়তো ওইভাবে খোলা নেই, আমরা সেটাকে রিকোয়েস্ট করব। এছাড়াও দ্বিপক্ষীয় বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, পর্যটন সহ নানা খাতে বিনিয়োগ ও ব্যবসা খাতে সম্ভাবনার কথা তুলে ধরবার কথা রয়েছে। অব্যাহতভাবে আমাদের সামরিক বাহিনীর সদস্যরা কাতারের সামরিক বাহিনীতে তাদের অবদান রাখতে পারে, বিশেষ করে তাদের যে একটি সুনাম পৃথিবীতে আছে শান্তিরক্ষী বাহিনীর সদস্য হিসেবে, সেটাকে কাজে লাগিয়ে আমরা আরো বেশি যাতে কাতারের সামরিক বাহিনীতে আমাদের অংশগ্রহণ এবং অবদান রাখতে পারি সে বিষয়ে আমরা চেষ্টা করব। 2024 সালের 23 এপ্রিল দুদিনের সফরে ঢাকা এসেছিলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতিতে বাধা বৈষম্য থাকা সত্ত্বেও অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু সহনশীল অর্থনৈতিক কাঠামো তৈরিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য জাতিসংঘের অর্থনৈতিক সামাজিক কমিশনের 81তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। Interim government assumed office on August 8, 2024, following a mass uprising led by students. We inherited a devastated economy left by the previous autocratic regime. Since then, we have launched a reform process and worked to restore discipline in the financial sector and have succeeded in many directions, including reducing inflation to 9.3% in February, the lowest in 2 years' history.
and have also seen record amounts of remittances coming in. একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। দুপুর 1টার খবরে, সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর মাধ্যমে 2000 চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। সকালে সচিবালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে এ কথা জানান তিনি। সারা দেশের হাসপাতালগুলোর স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে 8000 চিকিৎসক সংকট আছে বলেও জানান স্বাস্থ্য উপদেষ্টা। শিগগিরই ঢাকা, চট্টগ্রাম সহ রেলওয়ের আওতাধীন 10টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানান রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জনের খোঁজ এখনও মেলেনি। অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। অভিযানে পূর্ণচন্দ্র কারবারি পাড়ায় ইউপিডিএফ এর আস্তানার সন্ধান পেয়েছে সেনাবাহিনী। জানা যায়, একটি বাড়িতে ইউপিডিএফ এর সদস্যরা অবস্থান করছে এমন খবরে অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। উদ্ধার করা হয় সামরিক পোশাক, সাংগঠনিক নথিপত্র সহ বেশ কিছু সরঞ্জাম। আরোপিত বাড়তি শুল্ক মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে বহুমুখী বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিতে উদ্যোগী বাংলাদেশ। নেওয়া হচ্ছে আমদানি রপ্তানি বাড়াতে নানা উদ্যোগ। সতর্ক, এদেশে ব্যবসা করা মার্কিন প্রতিষ্ঠানের দায় দেনা নিয়েও তড়িঘড়ি করে পরিশোধ করা হচ্ছে মার্কিন জায়ান্ট কোম্পানি শেভরনের $22 কোটি বকেয়া। ইমদাদ হকের রিপোর্ট। দেশীয় উৎসে উৎপাদিত মোট গ্যাসের 3/5 যোগান দেয় মার্কিন কোম্পানি শেভরন। তাদের অধীনে থাকা ক্ষেত্রগুলো থেকে আসে কম বেশি 120 কোটি ঘনফুট। উৎপাদন অংশীদারিত্ব চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কাছ থেকে তাদের মালিকানার অংশ কিনে নেয় পেট্রোবাংলা প্রতি ইউনিট $3.25 দরে। কিন্তু বছর 3 আগে ডলারের টানাটানি শুরু হলে সময় মতো পাওনা পরিশোধ করতে পারেনি বাংলাদেশ। বকেয়া পড়ে যায় বড় অঙ্কের অর্থ। এই বকেয়া পরিশোধে বহুবার তাগাদা দেয় শেভরন। সবশেষ তাদের ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ক্যাসেলো প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন একই বিষয়ে। তবে হঠাৎই পরিস্থিতি পাল্টে যায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুল্ক ইস্যুতে ধাক্কা দেওয়ার পর, যার প্রেক্ষিতে গেল সপ্তাহেই $22 কোটি বকেয়ার মধ্যে তড়িঘড়ি করে 10 কোটি শোধ করে অর্থ মন্ত্রণালয়। বাকিটার বিষয়ে সিদ্ধান্ত আসছে শিগগিরই। বর্তমান সরকার এটার দিকে নজর দেবেন এবং আমরা যতটুকু জানতে পারছি যে এদিকে কিছুটা নজর সরকার দিচ্ছেন। বুঝতে পারছেন যে না, জ্বালানি আমদানির চেয়ে নিজস্ব জ্বালানি যেহেতু আমাদের অ্যাভেলেবল, সম্পদের সম্ভাবনা এটাকে আমরা উন্মোচন করছি না। যদি করা হয় তাহলে হয়তো আমাদের আমদানিটা অনেক কমে যাবে। শুধু অভ্যন্তরীণ নয়, আমদানি করা এলএনজিরও অর্ধেক যোগান দেয় মার্কিন আরেক কোম্পানি এক্সিলারেট এনার্জি। এছাড়া এককভাবে সর্বোচ্চ বিদেশি বিনিয়োগও সে দেশের। তাই শুল্ক ধাক্কা সামলাতে আগামীতে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর পক্ষে বাংলাদেশ। সে ধারাবাহিকতায় জোরালো হচ্ছে শিগগিরই আরও এলএনজি আমদানি বাড়ানোর আলোচনা। আমাদের ট্রেড গ্যাপটা কমাতে হবে, বিশেষ করে আমাদের আমদানি আরও বাড়ানো যায় কিনা এবং সেখানে নেগোসিয়েশন করে শুল্কের পরিমাণটা কমিয়ে মানে সুযোগ দেওয়া জিরো দিতে পারি আমরা। সুতরাং দিয়ে এগুলোকে আমাদের যদি কমানো যায় তাহলে আমরা একটা এর বেনিফিট পেতে পারি। সম্প্রতি স্থলভাগেও আরও গ্যাস অনুসন্ধানের বিষয়ে এগোচ্ছে মার্কিন কোম্পানি শেভরন। যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের চ্যালেঞ্জ মোকাবেলায় সতর্ক সরকার। জ্বালানি খাত সহ দেশটির সাথে আমদানি রপ্তানি বাড়াতে তাই নেওয়া হচ্ছে নানামুখী উদ্যোগ। এখন প্রশ্ন, সরকারের এই উদ্যোগ কতটুকু প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছে একটু পর।